সাধারণত যখনই আবহাওয়া বদলাতে শুরু করে আমাদের সবার বাড়িতেই ওষুধের বাক্সটা যেন একটু বেশি ঘাটাঘাটি করা হয়। হ্যাঁ, ওই হঠাৎ করে সর্দি, খুসখুসে কাশি বা ধরুন অকারণে জ্বর। একদম। মনে হয় যেন ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীর কোনো এক অদৃশ্য সিগন্যাল পেয়ে পুরো সিস্টেমটাকে এলোমেলো করে দেয়। আর আধুনিক যুগে আমরা তো খুব সহজেই বাতাসে উড়ে বেড়ানো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে এর জন্য দায়ী করে ফেলি। রাইট। ব্যাপারটা খুব সোজা, তাই না? জীবাণু আক্রমণ করলো আর আমরা অসুস্থ হলাম। কিন্তু আজকের এই ডিপ ডাইভে আমরা যে সোর্সগুলো দেখছি সেখানে গল্পটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা বিভিন্ন সোর্স আর প্রাচীন টেক্সটগুলো একসাথে করে দেখেছি যে ঋতুকালীন অসুস্থতার পেছনে কেবল জীবাণু নয়, বরং এক বিশাল মহাজাগতিক সংযোগ রয়েছে। ঠিক। আমাদের টেবিলে আজকে রয়েছে প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়ামের সূত্রস্থানের ৩য় অধ্যায়, ঋতুচর্যা। আর এই সোর্সগুলো ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে এই সূত্রগুলো শুধু কিছু স্বাস্থ্য রক্ষার টিপস দিচ্ছে না। একদমই না। এগুলো আসলে প্রকৃতির বিশাল ঘড়ির সাথে আমাদের শরীরের ভেতরের ঘড়িটাকে কিভাবে মেলাতে হয় তার একটা নিখুঁত গাইডলাইন দিচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই টেক্সটগুলো শুধু কি করতে হবে তার লিস্ট ধরিয়ে দেয় না। রাইট? বরং কেন করতে হবে তার পেছনের বিজ্ঞান আর দর্শনটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। অষ্টাঙ্গ হৃদয়ামে কাল বা সময়ের একটা অসাধারণ ভিত্তি তুলে ধরা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে কাল হলো অনাদি এবং অনন্ত। ঠিক, কিন্তু এই অনন্ত সময়ই হল মহাবিশ্বের প্রধান চালিকা শক্তি। ধরুন, গ্রহ নক্ষত্রের গতিবিধি থেকে শুরু করে আমাদের চারপাশের পঞ্চভূত মাটি, জল, আগুন, বাতাস এবং মহাকাশ, এই উপাদানগুলোর যে রূপান্তর ঘটে তার পেছনের রিমোট কন্ট্রোল হল এই কাল। তার ঋতুর পরিবর্তন, খাবারের স্বাদের তীব্রতা এসবই ওই সময়ের ওপর নির্ভরশীল। একদম। এমনকি আমাদের শরীরের ভেতরে থাকা 3টি মূল দোষ, বাত, পিত্ত এবং কফ, এদের ভারসাম্য পুরোপুরি এই মহাজাগতিক সময়ের ওপর নির্ভরশীল। এই সময়ের ধারণাটা আসলেই খুব চমৎকার। গ্রন্থটিতে সময়ের এত সূক্ষ্ম বিভাজন করা হয়েছে যা দেখলে অবাক হতে হয়। চোখের পলক ফেলার সময়কে বলা হয়েছে অক্ষিনিমেষ। হ্যাঁ, আর এই এক পলকের হিসাব থেকে শুরু করে ধীরে ধীরে বড় পরিসরে যাওয়া হয়েছে। রাইট। কাষ্ঠা, কলা, নারিকা, মুহূর্ত, তারপর অহরাত্র বা দিনরাত, এরপর পক্ষ, মাস, ঋতু, অয়ন হয়ে সবশেষে একটা পূর্ণ বছর বা বর্ষার একটা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। আর ভাবলে অবাক লাগে, প্রাচীনকালে কোনো আধুনিক ঘড়ি ছাড়াই তারা মহাজাগতিক ক্যালকুলেশন করে বছরকে সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে 2টি প্রধান ভাগে ভাগ করেছিলেন। হ্যাঁ, আদানকাল এবং বিসর্গকাল। ঠিক। সূর্যের এই গতিপথের বিভাজনটা আমাদের শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে। আদানকাল হলো যখন সূর্য উত্তর দিকে অগ্রসর হয়, যাকে আমরা উত্তরায়ণ বলি। এর মধ্যে তো পড়ে শিশির, বসন্ত এবং গ্রীষ্ম ঋতু, তাই না? একদম। আদান শব্দের আক্ষরিক অর্থ হল শোষণ করা বা কেড়ে নেওয়া। এই সময়ে সূর্যের তীব্র রশ্মি আর শুষ্ক বাতাস পৃথিবী থেকে আর্দ্রতা শুষে নিতে থাকে। পরিবেশ শুকিয়ে যায়। হ্যাঁ, পরিবেশে আর্দ্রতা কমার সাথে সাথে আমাদের চারপাশের খাবারে এবং প্রকৃতিতে তিক্ত বা তেতো, কষায় এবং কটু বা ঝাল রসের প্রভাব বাড়তে থাকে। কারণ এই রসগুলোর মূল উপাদান হল বাতাস এবং আগুন, যা শুষ্কতা বাড়ায়। রাইট। আর এর ফলে পরিবেশের পাশাপাশি মানুষের শরীরের ভেতরের জলীয় অংশেও শুকিয়ে যেতে থাকে। তখন আমরা ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হতে থাকি। এই ব্যাপারটা শুনলে স্মার্টফোনের ব্যাটারির কথা মনে পড়ে যায়। আদানকালটা হলো আমাদের শরীরের ব্যাটারি ড্রেনিং ফেজ। দারুণ একটা উপমা। হ্যাঁ, সকালবেলা ফুল চার্জ নিয়ে বেরোনোর পর ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চললে যেমন ধীরে ধীরে ব্যাটারি কমতে থাকে, এই আদানকালে সূর্য আমাদের শরীরের এনার্জি ঠিক সেভাবেই শুষে নেয়। আর ঠিক স্মার্টফোনের মতোই চার্জ ফুরিয়ে গেলে তাকে আবার প্লাগ ইন করতে হয়। এই রিচার্জিংয়ের কাজটাই করে বিসর্গকাল বা দক্ষিণায়ন, বর্ষা, শরৎ এবং হেমন্ত ঋতু। একদম। এই সময় সূর্য দক্ষিণ দিকে যায়, আর মেঘ, বৃষ্টি ও শীতল বাতাসের কারণে সূর্যের তেজ কমে যায়। তখন চাঁদের আধিপত্য বাড়তে থাকে। চাঁদ তো তার স্নিগ্ধ কিরণ দিয়ে পৃথিবীকে শীতল করে। হ্যাঁ, আর আর্দ্রতা ফিরিয়ে দেয়। এর ফলে প্রকৃতিতে অম্ল বা টক, লবণ এবং মধুর বা মিষ্টি রসের আধিক্য দেখা যায়।
এই রসগুলো মূলত মাটি এবং জল উপাদানে ভরপুর, যা শরীরে পুষ্টি যোগায়। তার মানে এই বিসর্গকালই হল সেই রিচার্জিং ফেজ, যখন পৃথিবীর সব জীব ধীরে ধীরে তাদের শক্তি ফিরে পায়। একদম তাই। আচ্ছা, এই রিচার্জিং ফেজের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এখানে একটা বড়সড় খটকা লাগছে। কিরকম খটকা? আমরা তো সাধারণত শীতকালে সকালে লেপের নিচ থেকে বেরোতেই চাই না। সারাদিন একটা অলস ও দুর্বল অনুভূতি কাজ করে। হুম। কিন্তু সোর্সগুলো বলছে শীতকালেই, বিশেষ করে হেমন্ত এবং শিশির ঋতুতে আমাদের শরীরে সবচেয়ে বেশি শক্তি থাকে। ব্যাটারি একেবারে ফুল চার্জ থাকে। হ্যাঁ, তো আমাদের অনুভূতির সাথে এই প্রাচীন বিজ্ঞানের এত বড় একটা পার্থক্য কেন? আসলে বাইরের অলসতা আর ভেতরের শক্তির মধ্যে একটা পার্থক্য আছে। হেমন্ত ঋতুতে বাইরের আবহাওয়া থাকে প্রচণ্ড ঠান্ডা। শরীর তখন নিজের ভেতরের তাপকে ধরে রাখার জন্য একটা দারুণ ডিফেন্স মেকানিজম তৈরি করে। ত্বকের রোমকূপ এবং রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, ফলে শরীরের ভেতরের তাপ বা হিট বাইরে বেরোতে পারে না। ও আচ্ছা, তার মানে তাপটা ভেতরেই থেকে যায়। রাইট। সেই তাপ শরীরের আরও গভীরে, অর্থাৎ আমাদের পাকস্থলীতে প্রবেশ করে পরিপাকতন্ত্রের আগুন বা ডাইজেস্টিভ ফায়ারকে প্রচণ্ড শক্তিশালী করে তোলে। আয়ুর্বেদে একে বলে জঠরাগ্নি। জঠরাগ্নি। হ্যাঁ, যেহেতু ভেতরের এই আগুন তখন দাউ দাউ করে জ্বলছে, তাই শীতে আমাদের হজম শক্তি থাকে সর্বোচ্চ পর্যায়ে। ও, তার মানে আমাদের শরীরটা শীতকালে একটা ওভেনের মতো কাজ করে। একদম, খুব সুন্দর বলেছেন। মানে দরজা বন্ধ থাকার কারণে ভেতরের তাপটা ভেতরেই আটকা পড়ে আছে, আর সেই তাপে খুব দ্রুত সবকিছু হজম হয়ে যাচ্ছে। কিন্তু এই শক্তিশালী আগুনকে যদি আমরা ঠিকমতো জ্বালানি না দিই, তখন কি হবে? যদি ওভেনে খাবার না থাকে, তাহলে সেই প্রচণ্ড তাপ ওভেনের ভেতরের অংশকেই নষ্ট করতে শুরু করে। ঠিক একইভাবে শীতকালে যদি আমরা সঠিক মাত্রায় ভারী এবং পুষ্টিকর খাবার না দিই, তবে এই শক্তিশালী পাচক আগুন আমাদের শরীরের নিজস্ব টিস্যুগুলোকেই পুড়িয়ে ফেলতে শুরু করবে। সর্বনাশ! হ্যাঁ, আয়ুর্বেদের ভাষায় একে রস এবং রক্তধাতুর ক্ষয় বলা হয়। এটি অনেকটা আধুনিক বিজ্ঞানের অটোফ্যাজি প্রক্রিয়ার চরম পর্যায়ের মতো, যা শরীরকে মারাত্মক দুর্বল করে দেয়। তার মানে শীতকালে বেশি ভারী খাবার খেলে মেদ জমার ভয় নেই, বরং হালকা খাবার খেলেই বিপদ। এই কারণেই হয়তো প্রাচীনকাল থেকেই শীতকালে ভারী সব পিঠাপুলি বা রিচ ফুড খাওয়ার চল রয়েছে। একদম তাই। তো গ্রন্থ অনুযায়ী এই ওভেনের আগুনকে শান্ত রাখতে আসলে কী ধরনের জ্বালানি দেওয়া উচিত? এই সময় এমন খাবার প্রয়োজন যা গুরু বা হজম হতে সময় নেয় এবং যা স্নিগ্ধ বা আর্দ্র। মিষ্টি, টক এবং নোনতা রসযুক্ত খাবার এখানে সবচেয়ে ভালো কাজ করে। মানে রিচ ফুড? হ্যাঁ, ধরুন পুষ্টিকর মাংসের স্যুপ, আখের তৈরি খাবার, দুধ, মাখন, নতুন ওঠা চাল এবং তেল জাতীয় খাবার খেতে বলা হয়েছে। শীতের রাত তো লম্বা হয়, তাই সকালে উঠেই প্রচণ্ড ক্ষুধা পায়। ঠিক, তাই সকালে পুষ্টিকর খাবার এড়িয়ে যাওয়া একেবারেই উচিত নয়। আর শুধু খাবারই নয়, এই শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত গায়ে তেল মালিশ বা অভ্যঙ্গ করার কথা বলা হয়েছে। ব্যায়ামের ব্যাপারে কিছু বলা আছে? হ্যাঁ, শারীরিক কসরত বা কুস্তি করার জন্য এটাই সেরা সময়, তবে নিজের সামর্থ্যের অর্ধেক শক্তিতে। স্নানের পর শরীরে জাফরান এবং কস্তুরীর প্রলেপ লাগানোর কথাও বলা হয়েছে, যা শরীরকে উষ্ণ রাখে। পোশাকের ব্যাপারে তো গরম কাপড়, উলের চাদর বা রেশমের কাপড় পরার কথা বলাই হয়েছে। এরপর যখন শিশির বা শীতের শেষ ভাগ আসে, তখন আদানকাল শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সূর্য আবার শক্তি শুষে নেওয়া শুরু করছে। রাইট। এখানে বলা হয়েছে হেমন্তের নিয়মই মানতে হবে, তবে মেঘ ও বৃষ্টির কারণে ঠান্ডা আরও বেশি থাকায় উষ্ণ ঘরে থাকার ওপর জোর দেওয়া হয়েছে। প্রাচীনকালে এমন ভূগর্ভস্থ ঘরের কথাও বলা হয়েছে যেখানে রুম হিটারের ব্যবস্থা ছিল। একদম, যা তীব্র শীত এবং শুষ্কতা থেকে বাঁচতে সাহায্য করত। কিন্তু আসল বিপত্তিটা তো শুরু হয় যখন এই শীতের তীব্রতা কেটে গিয়ে বসন্ত বা স্প্রিং সিজন আসে। শীতে আমরা যেসব ভারী খাবার খেলাম, তার ফলাফলটা বসন্তে গিয়ে কেমন দাঁড়ায়? শীতে আমরা যে স্নিগ্ধ এবং মিষ্টি জাতীয় খাবার খাই, তার একটি সরাসরি ফলাফল হল শরীরে কফ দোষ জমা হওয়া। আচ্ছা। কফ হল মূলত মাটি এবং জল উপাদানের মিশ্রণ। এটি শরীরের কাঠামো এবং আর্দ্রতা বজায় রাখে। শীতের ঠান্ডায় এই কফ শরীরে শক্ত হয়ে জমে থাকে, অনেকটা বরফের মতো।
কিন্তু বসন্তকালে যখন সূর্যের তাপ বাড়তে শুরু করে, তখন শরীরে জমে থাকা সেই কঠিন কফ গলতে শুরু করে। এটি অনেকটা শীতের শেষে পাহাড়ের বরফ গলে বন্যা হওয়ার মতো ব্যাপার। খুব সুন্দর উপমা। মানে বরফ যখন পাহাড়ে জমে থাকে তখন সমস্যা নেই, কিন্তু সূর্যের তাপে গলে গেলেই নদীর পানি বেড়ে চারপাশ ভাসিয়ে দেয়। শরীরের ভেতরে জমে থাকা কফ গলে গিয়েও তো একইভাবে পুরো সিস্টেমে প্লাবন তৈরি করছে। আর এই কফের প্লাবনই হল বসন্তকালীন অসুস্থতার মূল কারণ। গলে যাওয়া কফ শরীরের সূক্ষ্ম স্রোতস বা চ্যানেলগুলোকে ব্লক করে দেয়। আর পরিপাকতন্ত্রের আগুনটাকে নিভিয়ে দেয়। একদম ঠিক যেমন জ্বলন্ত চুলায় জল ঢেলে দিলে তা নিভে যায়। পরিপাকতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার কারণেই নানারকম সর্দি, কাশি এবং অ্যালার্জির সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এই বন্যা ঠেকাতে বসন্তে কি করা উচিত? এই বন্যা ঠেকাতে বসন্তকালে দ্রুত শরীর পরিষ্কার বা ডিটক্স করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বমন বা থেরাপিউটিক বমি করানো এবং নস্য বা নাকের মাধ্যমে ভেষজ ওষুধ দেওয়া, যা শ্বাসনালীতে জমে থাকা কফকে বের করে আনে। ঠিক মানে শীতের শেষে শরীরের ড্রেনেজ সিস্টেমটাকে পুরোপুরি পরিষ্কার করে নেওয়া। আর এই সময় খাবারের তালিকা তো একদম উল্টে যায়। শীতে যা যা ঠেলাম, বসন্তে তার ঠিক বিপরীত কাজটা করতে হবে। ভারী, মিষ্টি, টক এবং স্নিগ্ধ খাবার একদম বাদ দিতে হবে, কারণ এগুলো কফকে আরও বাড়িয়ে দেবে। তাহলে কি খেতে হবে? তার বদলে এমন খাবার খেতে হবে যা রুক্ষ বা শুষ্ক এবং হজম করা সহজ। যেমন ধরুন পুরনো যব, গম, মধু এবং আগুনে ঝলসানো মাংস। মধু এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি কফকে শুকিয়ে ফেলার কাজ করে, রাইট? একদম। এই সময় শারীরিক ব্যায়াম করা অত্যন্ত জরুরি, যাতে জমে থাকা কফ দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। আর দিনের বেলা ঘুমানো এই ঋতুতে পুরোপুরি নিষেধ, কারণ দিনের ঘুম শরীরে আরও কফ তৈরি করে। বসন্তে শরীর থেকে কফের এই বন্যা সামলাতে সামলাতেই তো গ্রীষ্ম ঋতু চলে আসে। গ্রীষ্মে সূর্য তার চরম রূপে থাকে। হ্যাঁ, আদানকালের এই শেষ পর্যায়ে এসে আমাদের শরীর তো এমনিতেই ক্লান্ত থাকে, তখন ভেতরের অবস্থাটা কেমন হয়? গ্রীষ্মের প্রখর তাপ, পরিবেশ এবং আমাদের শরীর থেকে সমস্ত আর্দ্রতা পুরোপুরি শুকিয়ে ফেলে। এই সময় কফ সম্পূর্ণ কমে যায়, কিন্তু শরীরে বাতদোষ প্রচণ্ড বেড়ে যায়। বাত মানে তো বাতাস, আর মহাশূন্য উপাদানের প্রতীক। হ্যাঁ, যা শুষ্কতা এবং অস্থিরতা তৈরি করে। আর্দ্রতা কমে যাওয়ার কারণে মানুষের শরীর অত্যন্ত নাজুক এবং দুর্বল অবস্থায় পৌঁছায়। তাই এই সময় ব্যায়াম করা বা কড়া রোদে বের হওয়া এড়িয়ে চলতে হবে। শরীরকে কোনোভাবেই আর বাড়তি প্রেশার দেওয়া যাবে না। গ্রীষ্মের খাদ্যাভ্যাস নিয়ে সোর্সগুলোতে খুব মজার কিছু তথ্য আছে। এই সময়টাতে ঝাল, নোনতা এবং টক স্বাদ একেবারে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো শরীরের তাপ আরও বাড়ায়। রাইট, বরং মিষ্টি, হালকা, স্নিগ্ধ এবং তরল খাবার খেতে বলা হয়েছে। হ্যাঁ, প্রাচীনকালের কিছু দারুণ পানীয়র কথা এখানে উল্লেখ আছে, যেমন রসালা জল ছাড়া ঘন দইয়ের সাথে চিনি, গোলমরিচ এবং আদা মিশে এটি তৈরি হতো। বাহ, দারুণ পানীয়। কিংবা পঞ্চাশার, যা আঙুর, খেজুর এবং অন্যান্য ফল দিয়ে তৈরি এক বিশেষ পানীয়। এগুলো মাটির পাত্রে ঠান্ডা করে পরিবেশন করা হতো। এগুলো শুধু পিপাসাই মেটাত না, শরীরের ভেতর থেকে তাপ কমাতেও সাহায্য করত। আসলে গ্রীষ্মে শরীরের কোর টেম্পারেচার বা ভেতরের তাপমাত্রাকে ঠান্ডা রাখাই হল মূল বিজ্ঞান। আর এ কারণে অ্যালকোহল বা মদ্যপান এই সময় প্রায় নিষিদ্ধ করা হয়েছে। কারণ অ্যালকোহল শরীরকে খুব দ্রুত ডিহাইড্রেট করে দেয়। একদম। যদি খেতেই হয় তবে প্রচুর পরিমাণ জল মিশিয়ে খেতে হবে। আর শরীরকে ঠান্ডা রাখতে দিনে শীতল ঘরে ঘুমালো এবং রাতে চাঁদের আলো উপভোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সুগন্ধি জল দিয়ে ভেজানো চাদর বা ফুলের পাপড়ি বিছানো নরম বিছানায় বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে, যা শরীর ও মন দুটোকেই প্রশান্ত করে। বলতে পারেন এক ধরনের প্রাকৃতিক এবং ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনিং সিস্টেম। সত্যি তাই। কিন্তু এই তীব্র গরমের পর যখন বর্ষাকাল আসে, তখন তো পুরো পরিবেশই বদলে যায়। তীব্র গরম থেকে হঠাৎ স্যাঁতসেঁতে বৃষ্টি। গ্রীষ্মের কারণে আমাদের শরীর তো আগে থেকেই একেবারে নিংড়ে নেওয়া অবস্থায় থাকে। এর ওপর বর্ষারই হঠাৎ পরিবর্তন শরীরের ওপর কেমন প্রভাব ফেলে? বর্ষা ঋতু বা বর্ষাকাল হল বিসর্গকালের শুরু, কিন্তু আদানকালের শেষে মানুষের শরীর এতটাই দুর্বল থাকে যে বর্ষায় এসে মানুষের হজমশক্তি বা জঠরাগ্নি একেবারে তলানিতে গিয়ে ঠেকে। হজম শক্তি একদম জিরো। হ্যাঁ, চারপাশের মেঘলা আকাশ, স্যাঁতসেঁতি আবহাওয়া এবং দূষিত জলের কারণে শরীরের তিনটে দোষী মানে বাত,
পিত্ত এবং কফ একসাথে ইমব্যালেন্সড বা দূষিত হয়ে যায়। একে আয়ুর্বেদে ত্রিদোষ প্রকোপ বলা হয়। মানে তিনটে দোষই একসাথে বিগড়ে যায়। রাইট। মাটির ভেতরে তাপ যখন বৃষ্টির জলের সংস্পর্শে এসে বাষ্প হয়ে ওপরে ওঠে, তখন পরিবেশের অম্লতা বা অ্যাসিডিটি বেড়ে যায়, যা সরাসরি আমাদের পরিপাকতন্ত্রকে আঘাত করে। অর্থাৎ চারপাশ থেকে শরীর একসাথে আক্রমণের শিকার। হজমশক্তি একদম জিরো, আবার তিনটে দোষী ব্যালেন্স হারিয়েছে। এই জটিল পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? সোর্সগুলোতে এখানে মধু ব্যবহারের ওপর খুব জোর দেওয়া হয়েছে, কিন্তু বর্ষায় হঠাৎ সব খাবারে মধু কেন? আসলে মধু শুধু মিষ্টিই নয়। আয়ুর্বেদে মধুকে যোগবাহী বা ক্যাটালিস্ট বলা হয়। বর্ষায় যখন পরিপাকতন্ত্র খুব দুর্বল থাকে, তখন খাবার সহজে হজম হতে চায় না এবং শরীরে বা টক্সিন জমতে শুরু করে। আচ্ছা, মধুকে সেই টক্সিন দূর করে? একদম। মধু এই টক্সিনগুলোকে চেঁচে বের করে আনতে সাহায্য করে এবং দুর্বল হজম শক্তিকে বুস্ট করে। এই সময় পুরনো শস্য যেমন যব, গম এবং পুরনো চালের সাথে মাংসের রস বা স্যুপ খেতে বলা হয়েছে। আর জলের ব্যাপারে তো নদীর জল পান করা পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে। হ্যাঁ, কারণ বৃষ্টির জলে নদীগুলো দূষিত থাকে। এছাড়া দিনের বেলা ঘুমানো বা খালি পায়ে স্যাঁতসেঁতে মাটিতে হাঁটাও নিষেধ। এরপর যখন বর্ষার মেঘ কেটে গিয়ে শরৎ বা অটম আসে, তখন আর একটা বড় ধাক্কা আসে। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে আমাদের শরীরে যে পিত্ত বা হিট জমা হয়েছিল, শরতের তীব্র রোদে তা হঠাৎ যেন ফেটে পড়ে। হ্যাঁ, শরতের রোদে মানুষের ত্বকে র্যাশ ওঠা বা জ্বালা করার পেছনে তো এই জমে থাকা পিত্তই দায়ী। ঠিক তাই। বর্ষায় পিত্ত শরীরে জমা হয় কিন্তু প্রকাশ পায় না। শরতের রোদ সেই পিত্তকে প্রকট করে তোলে। এই বাড়তি হিটকে প্রশমিত করতে তেতো স্বাদের ওষুধ মেশানো ঘি খাওয়া বা রক্তমুক্ষণ বা ব্লাড লেটিং করার কথা বলা হয়েছে। আর খাবারে তেতো, মিষ্টি এবং কষায় রস রাখতে হবে, কারণ এগুলো পিত্তকে ঠান্ডা করে। শরতের একটা দারুণ উপাদানের কথা সোর্সগুলোতে পেয়েছি, হংসদক। ও হ্যাঁ, হংসদক। এটি এক ধরনের বিশুদ্ধ জল। দিনের বেলা কড়া সূর্যের আলো আর রাতের বেলা স্নিগ্ধ চাঁদের আলো পড়ে এই জলের ওপর। শুধু তাই নয়, অগস্ত্য নক্ষত্রের প্রভাবে এটি প্রাকৃতিকভাবে দূষণমুক্ত হয়। একদম সায়েন্টিফিক ব্যাপার। হ্যাঁ, বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে বর্ষার পর নদীর জলের পলল বা কাদা নিচে থিতিয়ে পড়ে, আর সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি জলকে স্টেরিলাইজ করে। এই জল এতটাই পরিষ্কার ও বিশুদ্ধ যে একে অমৃতের সাথে তুলনা করা হয়েছে। হংসদকের ধারণাটি আসলেই প্রাচীন বিজ্ঞানের এক চমৎকার নিদর্শন। তবে এই পুরো ঋতুচক্রের আলোচনায় সবচেয়ে ক্রিটিক্যাল যে বিষয়টি আমাদের বুঝতে হবে, তা হল ঋতুসন্ধি। হ্যাঁ, ঋতুসন্ধি জিনিসটা খুব ইন্টারেস্টিং। এর মানে হলো দুটি ঋতুর মাঝখানের সময়টা, তাই তো? একদম। একটি ঋতুর শেষ 7 দিন এবং নতুন শুরু হওয়া ঋতুর প্রথম 7 দিন, এই মোট 14 দিনকে একত্রে ঋতুসন্ধি বা ঋতুকালীন সন্ধিক্ষণ বলা হয়। মানে ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ, শরীর তো কখনো হঠাৎ করে কোনো পরিবর্তন নিতে পারে না, তার একটু সময় লাগে। এই 14 দিনের সময়টাতে আগের ঋতুর খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না। একটু একটু করে ছাড়তে হবে। রাইট। পুরনো অভ্যাসগুলো ধীরে ধীরে ছাড়তে হবে এবং নতুন ঋতুর নিয়মগুলো ধীরে ধীরে আপন করতে হবে। একে বলা হয় ক্রমিক পরিবর্তন। যদি কেউ হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করে ফেলে, যাকে টেক্সটে সহসা ত্যাগশীলন বলা হয়েছে, তখন শরীর সেই হঠাৎ আসা শকের সাথে মানিয়ে নিতে পারে না। একদম। আর তখনই মারাত্মক রোগের সৃষ্টি হয়। এই পয়েন্টটা আমাদের আধুনিক জীবনের সাথে খুব বেশি মিলে যায়। আমরা তো প্রায় এই ভুলটা করি। ধরুন, বাইরে প্রচণ্ড গরম, আমরা ঘর্মাক্ত শরীরে ঘরে ঢুকেই এসির টেম্পারেচার একেবারে কমিয়ে দিই। হ্যাঁ, আর সাথে সাথে শরীর একটা শক খায়। অথবা কাল থেকে ডায়েট করব বলে এক রাতেই আমাদের মেনু পুরোপুরি বদলে ফেলি। এই যে শরীরকে কোনো সময় না দিয়ে হঠাৎ করে একটা শক দিচ্ছি, এই আকস্মিক পরিবর্তনই কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বারবার দুর্বল করে দিচ্ছে? একদম সঠিক মূল্যায়ন। শরীর একটা নিজস্ব রিদম বা বায়োলজিক্যাল ছন্দে চলে। তাকে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য এই বাফার টাইমটা দিতেই হবে। আর এই কারণেই ঋতু অনুযায়ী খাবারের 6টি রসের সঠিক অনুপাত বজায় রাখা এত জরুরি। মানে মিষ্টি, টক, নোনতা, তেতো, কষায় এবং ঝাল, এই 6টি রস। হ্যাঁ, আমাদের শরীরে বাতের, পিত্তের এবং কফের ভারসাম্য বজায় রাখতে এই 6টি রসেরই প্রয়োজন।
তবে ঋতু অনুযায়ী এদের অনুপাত বদলাতে হবে। যেমন গ্রীষ্মে যখন শরীর দুর্বল তখন মিষ্টি ও তরল খাবার বেশি লাগবে, আবার শীতে যখন ভেতরের আগুন প্রবল তখন ভারী ও স্নিগ্ধ খাবার প্রয়োজন। রাইট? আর এই পরিবর্তনগুলোর সাথে শরীরকে সহজে খাপ খাইয়ে নিতে ঋতু হরিতকি নামে একটি দারুণ প্রিভেন্টিভ ব্যবস্থার কথা বলা হয়েছে। হরিতকি তো খুব পরিচিত একটা ভেষজ। হ্যাঁ, হরিতকি এমন একটি ভেষজ যা সারা বছরই খাওয়া যায়, কিন্তু ঋতু অনুযায়ী এর সাথে মেশানোর উপাদানটা বদলে যায়। যেমন ধরুন, বর্ষায় হজম শক্তি তলানিতে থাকে বলে হরিতকি খেতে হয় সৈন্ধব লবণের সাথে। শরতে পিত্ত বা হিট বাড়ে, তাই তখন খেতে হয় চিনির সাথে। আচ্ছা, আর শীতে? হেমন্তে ভেতরের আগুন বাড়াতে শুকনো আদার সাথে, শিশিরে পিপুলের সাথে, বসন্তে জমে থাকা কফ দূর করতে মধুর সাথে এবং গ্রীষ্মে গুড়ের সাথে হরিতকি খাওয়ার নিয়ম বলা হয়েছে। মানে একই জিনিস, কিন্তু ঋতুভেদে তার সঙ্গী বদলে যাচ্ছে। একদম। এটি শরীরকে প্রতিটি ঋতুর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ভেতর থেকে প্রস্তুত করে। ঋতু পরিবর্তনের সাথে শরীরের এই খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটা সত্যিই একটা চমৎকার আর্ট এবং সায়েন্স। আমাদের চারপাশে পরিবেশের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনের সাথে আমাদের কোষগুলো কিভাবে রেসপন্স করছে তা ভাবলেই অবাক লাগে। হ্যাঁ, প্রকৃতি আর মানবদেহের এই সম্পর্কটা সত্যি গভীর। আজকের এই বিস্তারিত আলোচনা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখালো। তবে এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবলে কেমন হয়? নিশ্চয়ই। প্রকৃতির ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়েই আমাদের শরীরের ভেতরের ইঞ্জিনটা কাজ করে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজ আমরা আধুনিক জীবনে কি করছি? আমরা তো প্রকৃতির নিয়ম থেকে অনেক দূরে সরে গেছি। একদম। আমরা এসির সাহায্যে কৃত্রিমভাবে সারা বছর ঘরের তাপমাত্রা একই রকম করে রাখছি। শরীর বুঝতে পারছে না বাইরে গ্রীষ্ম না শীত। আমরা শীতকালে সুপারমার্কেট থেকে গ্রীষ্মের ফল কিনছি, আবার গ্রীষ্মকালে শীতের সবজি খাচ্ছি। সারা বছর একই ধরনের প্যাকেজড খাবার খাচ্ছি। প্রকৃতির স্বাভাবিক ছন্দের সাথে কোনো মিল নেই। প্রকৃতির সাথে আমাদের শরীরের যে আদিম, স্বাভাবিক ও অত্যন্ত সূক্ষ্ম যোগসূত্রটি ছিল, আমরা কি তাই আর্টিফিশিয়াল লাইফস্টাইলের মাধ্যমে নিজেরাই কেটে দিচ্ছি না? এই কৃত্রিম ক্লাইমেট কন্ট্রোলড জীবনযাপন কি ধীরে ধীরে আমাদের শরীরের সেই প্রাকৃতিক অ্যালার্ম ঘড়িটাকেই চিরতরে নষ্ট করে দিচ্ছে না? বিষয়টি সত্যিই গভীরভাবে ভেবে দেখার মতো।